আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। পুলিশ হত্যার তদন্ত আবার হবে, শুধু এইটুক বলা হয়েছে। তদন্তে গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, পুলিশ হত্যার তদন্ত হবে। এখনো মামলাগুলো চালু হয়নি, মামলা হয়নি। তাতে করেই সেই জুলাই মেটিকুলাস ডিজাইনের যেই অংশগুলো, যেগুলো ফুলে ফেপে এক একটা কদবেল হয়েছে, কমলা হয়েছে, যেগুলো সেদিনও হোস্টেলের পাতলা ডাল খেয়ে থাকতো, এখন প্রত্যেকটা গাড়ি বিলাসী জীবন যেমন কাটায়, দেখেন এদের অবস্থা। বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, আবারও একটা কথা শোনা হচ্ছে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। প্রতি রন্ধে রন্ধে মিথ্যা কথা, প্রতি রন্ধে রন্ধে মিথ্যা। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্ট ভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। কত বড় মিথ্যা কথা, কত বড় প্রতারণার কথা। আপনারা কেউ শুনেছেন? এরা যখন আন্দোলন করেছিল তখন বলেছে তারা শেখ হাসিনার পতন চায় না, পুরনো বন্দোবস্তে নতুন বন্দোবস্ত চায়। শেখ হাসিনার পতনের কথাটাই বলেছিল কিনা? তারা তো আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলন শেষ 5 আগস্টের একদিন আগে তারা সরকার পতনের আন্দোলন, এক দফা আন্দোলনে গিয়েছিল। তারপর কোনোভাবেই বলেছিল যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন কিছুর কথা বলি? সেই সব তো গেছে। এখন কাঁপুনি ধরেছে হাঁটুর মধ্যে যে পুলিশ হত্যার বিচার হবে এই কথা শুনে। তাদের পিতা, তাদের ডক্টর ইউনূস, তাদের দলের জন্মদাতা, সে 25 জানুয়ারি জারি করা জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে থানায় হামলাকে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার বলা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার। শোনেন, চুরি করলে, খুন করলে একটা চিহ্ন রেখেই যায়। এই দায় মুক্তিতেই ফাঁক রয়ে গেছে। যেখানে এটাকে বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, তার মানে সেখানে সেইটাকে অপরাধমূলক অপব্যবহার বলছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধারার মাধ্যমেই পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব। এবার দেখেন কাণ্ড। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির অডিও আপনাদের শুনিয়েছিলাম না? নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছিঁড়েছে, সে আগে ভাগে বলা শুরু করেছে পুলিশ হত্যা আমরা জড়িত না, বিএনপি জড়িত। হ্যাঁ, বাংলাদেশের অপরাধের কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা বলে না, এবং এরা তো প্রত্যেকটা আগ বাড়িয়ে ধরা খাচ্ছে। একটা হত্যাকাণ্ড বাংলাদেশে, এবং সেটাকে তারা মীমাংসিত বিষয় বলছে। বাংলাদেশে এতজন পুলিশ পরিবার এখনো নীরবে নিভৃতে কাঁদছে। তারা যে জুলাই হত্যার শিকার হয়েছে বলে ছাত্রদের নামে মায়া কান্না কাঁদছে, এদেরকে তো অনেককেই তাদের লোকজন মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তাদেরকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা চারদিকে। জুলাইয়ের সেই ইমোশনকে এরা বলি করেছে, এখন বলছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, বিচার করা যাবে না। কি অদ্ভুত সাইকোলজি! আবার নতুন বন্দোবস্ত দেখিয়েছে না 18 মাসের দেশটাকে মব জাস্টিস করে। এই নাহিদ ইসলামরা, এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন আফসোস করে আমরা যা ইচ্ছা তাই করে বেরিয়েছি। এটাই মনে হয় স্বাভাবিক। এরা যে ইচ্ছা করলেই গিয়ে উশৃঙ্খলতা করতে পারছে, তারা এই কয়েকটা ছেলে পেলে চাইলেই দেশের যেখানে ইচ্ছে এখানে গিয়ে উশৃঙ্খলতা করতে পেরেছে। এটাই তাদের নতুন বন্দোবস্ত, এটাই তাদের স্বাধীনতা। আর বাংলাদেশের 16 কোটি মানুষকে জিম্মি করে, বন্দি করে, একটা বন্দি দশায় হিম শীতল করা পরিস্থিতি। পুলিশ বলছে, পুলিশের পত্রপত্রিকার দেশ রূপান্তরের খবরে আছে, আজকে পত্রপত্রিকার খবরে আছে 5 আগস্টে যে থানাগুলো লুট হয়েছে, যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে মাস্টার প্ল্যান কাজ করছে। মাস্টার প্ল্যান আছে এবং সেই অস্ত্রগুলো উদ্ধার হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারেও আন্তরিক ছিল না, ন্যূনতম আন্তরিক ছিল না, যে কারণে এখনো বড় অঙ্কের একটা অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই হয় না, তাদেরকে সেই ফ্রিডম, সেই দিক নির্দেশনা দিতে হয়। সরকার সেটা দেয়নি, সরকার সেটা দেয়নি।
ইউনূস সরকার জেল পালানো জঙ্গি এবং সাজাভুক্ত আসামি অসংখ্য আসামিকে ধরার ব্যাপারে এখনো কয়েকশো বাকি রয়ে গেছে। সেই ড্রাইভ দেয়নি, সেই চাপ দেয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেনি যে এগুলো জঙ্গিরা জেল থেকে পালিয়ে গেছে, কারণ তাদেরই সমর্থন দরকার ছিল ওই সরকারের টিকে থাকার জন্য। যা ইচ্ছা তাই করতে পেরেছে, দেশে জঙ্গিবাদ উত্থানের মতন পরিবেশ তৈরি করেছে, অনুকূল পরিবেশ তৈরি করেছে, আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের আসার মতন অনুকূল পরিবেশ তৈরি করেছে। সেই জায়গায় এখন পুলিশ হত্যার বিচারের আওয়াজ আস্তে 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 জোরালো হচ্ছে। এটা কখনোই হতে পারে না। একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা ইতিহাস বলে, এটা ক্রিমিনোলজি বলে, এইটা প্রকৃতি বলে। হত্যাকাণ্ড কখনো তামাদি হয়ে যায় না, এবং এই তামাদি হয়নি বলে এখন পুলিশ এবং বাংলাদেশে আমরা বলেছি, আমরা এই এবার যখন পুলিশ হত্যার তদন্ত হবে কথাটা শোনা যাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, দেশ রূপান্তর রিপোর্ট করেছে, তার আগে আমরা বলেছি বাংলাদেশের পুলিশ বাহিনীর মনোবল যদি ঠিক করতে হয়, তাদেরকে সঠিক নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে 5 আগস্ট ঘিরে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, শুধু জুলাইয়ের 18 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত আপনাদের একটা ফটোকার্ড দেখাই, সেখানে বলা হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব নাসিরুদ্দিন শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 8 তারিখে এসেছিল দেশে 2024-এর, সে জানতো যে 5 থেকে 8-এর মধ্যে বাংলাদেশে মব হবে, বাংলাদেশে পুলিশ হত্যা করা হবে, এবং সেই সুযোগটা দেওয়ার জন্য সে 8 তারিখে এসে ক্ষমতা নিয়েছিল, এবং এরপর আবার সে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনূস পুলিশ হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচতে পারে না। মাত্র 1 সপ্তাহের মধ্যে সেনাবাহিনীতে আবার রদবদল হলো এবং গুরুত্বপূর্ণ অনেক পদে আবার নতুন মুখ এসেছে। কেন এত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এত রদবদল? এই রদবদলের পরবর্তী স্টেপ কি? তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের বিদায় আসন্ন? আজকে এটা নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন যে পদগুলো দেখলাম, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে আনা হয়েছে, যিনি এনডিসির কমান্ড্যান্ট ছিল। কিউএমজি যিনি ছিলেন ফাইজুর রহমান, তাকে এনডিসিতে পাঠানো হয়েছে। ফাইজুর রহমানকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করবার কথা ছিল, একদম শেষ মুহূর্তে সে নানানভাবে হাত পা ধরে সে এনডিসিতে রয়ে গেছে। এছাড়া আরো অনেক পদেই আপনারা জানেন যে পদায়ন হয়েছে। এই পদায়নের কনসিকুয়েন্স কি? এটা কিভাবে সেনাপ্রধানকে এফেক্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। 2024 সালের 5ই আগস্ট মনে আছে, এবং তখন থেকে আমরা দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিক, তাদের যে সেক্রেটারি জেনারেল, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, এবং তারা সেই মিটিং এ সিদ্ধান্ত নিতেন। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসও জামাত প্রভাবিত সরকার ছিল, তো সব মিলিয়ে এই জেনারেল ওয়াকার জামাতকে কিভাবে ফেভার করতেন সেটা আপনারা দেখেছেন। আইসিটির যে চিফ প্রসিকিউটর ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল প্রতি সপ্তাহে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, ওয়াকারের বাসায় যেতেন এবং ওয়াকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতেন কাকে কিভাবে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাকে খালাস করতে হবে। এবং এই তাজুলকে দিয়েই এই অনেকগুলো ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে আইসিটিতে নেওয়া হয়েছিল। এই আইসিটিতে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যে এদের সাজা দেওয়া হবে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নাকি লোক। এবং বিশেষ করে ডিজিএফ এর যে পরপর 3জন ডিজি ছিল, তাদের উপরে বিশেষ আক্রোশ ছিল এই জেনারেল ওয়াকার খান এবং জামাতিদের, এবং তাদের যেভাবে হ্যারাস করা হয়েছে। এই যে আর্মিদের আইসিটিতে নেওয়া হলো, তারা তো সরকারি দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যে একজনকে এই যে রামপুরায় গোলাগুলির ভিডিও বানিয়ে সেখানে সাইমুলেশন অনেক কিছু করে এই প্রথম আলো ডেইলি স্টারদের সাথে মিলে রেদওয়ান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসার, তাকে পর্যন্ত আইসিটিতে এমন ভাবে উপস্থাপন করলো মনে হলো সে খুব বড় দাগের খুনি। তো এইভাবে জেনারেল ওয়াকার কিন্তু একের পর এক গেম খেলে গেছে।
দুর্নীতি দমন কমিশনে জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নামে একজনকে কমিশনার পদে বসিয়েছে। কে এই হাসান? সদ্য বিদায়ী যে সিজিএস ছিল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তার ছেলের সাথে এই ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মেয়ের বিয়ে হয়েছে। এই শামীম আর ওয়াকার মিলে হাসানকে দুদকে বসিয়েছে। সেখানে দুদকে বসিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তাদের নানা রকমের হ্যারাস করানো হয়েছে। সেটাও কিন্তু এই জেনারেল ওয়াকারের মেইন প্ল্যান। রাওয়া আপনারা জানেন যে প্রাক্তন সামরিক অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে যে সর্বশেষ নির্বাচন হলো সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক। তাকে চেয়ারম্যান বানানোর পেছনেও কিন্তু জেনারেল ওয়াকারের একটা হাত ছিল। এবং এখন তো দেখতে পাচ্ছেন যে জেনারেল ওয়াকার যে হককে বানিয়েছে, সেই কর্নেল হক কেরানীগঞ্জে জামাতে প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে পরাজিত হয়েছে। তার মানে জেনারেল ওয়াকারের একদম চারিপাশে জামাত। তারপরে আবার দেখেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে বলে এবি পার্টির মহাসচিব ফুয়াদ হুমকি দিয়েছে, কিচ্ছু হয়নি তার। সেদিনকের ছেলে হাসনাত আব্দুল্লাহ, সে থ্রেট করেছে, তার ছেলেপেলেরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। মানে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা, সেনা প্রধানের সাথে এই 2 দিনের পোলাকে তুলনা করা, আবার সেখানে হাসনাত হাসনাত, এটা যদি অন্য যে কোনো সেনা প্রধান হলে কি করতেন? এমন ব্যবস্থা নিতেন যে ওই ফুয়াদ হাসনাত আর জীবনে মনে হয় না মাথা তুলে দাঁড়াতে পারত। কিন্তু তিনি বললেন যে ওরা আমার সন্তান তুল্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এখন তো আমরা দেখছি এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এরা তো সব জামাতেরই এ টিম বি টিম। সুতরাং ঘুরে ফিরে সেই জামাতি ফুয়াদ, জামাতি হাসনাতকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তো এইভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনার সরকারের সাথে তিনি কিন্তু নিয়োগ পাওয়ার 1.5 মাসের মাথায় পল্টি খেয়েছেন। তারপরে তিনি জামাতের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস এবং তার প্রশাসন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সবাই একদম মানে গুটিয়ে একদম ফাইনাল করে ফেলছিল যে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু যখন গত বছরের 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এলেন এবং তার আশাকে কেন্দ্র করে একটা শোডাউন হলো, বিএনপির মধ্যে একটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম, তখন থেকেই কিন্তু জেনারেল ওয়াকার একটু একটু করে হাওয়া বদল দেখে তার অবস্থান বদলাচ্ছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া মারা যাবার পরে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল সারা দেশে, তখন তিনি আবার পোলটি খেলেন বিএনপির দিকে। অর্থাৎ আওয়ামী লীগ থেকে জামাত, জামাত থেকে বিএনপি, কিন্তু পুরোটা বিএনপি না। সেই সময় জেনারেল ওয়াকার 2 নৌকায় পা রেখেছিলেন। যদি জামাত ক্ষমতায় আসে, জামাতে তো সে আছেই, আবার বিএনপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছিল, অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সনাতন ধর্মী ভোটাররা সমর্থন দিয়েছে, সব মিলিয়ে একটা সম্ভাবনা কিন্তু বাড়ছিল, যেহেতু ভোটের মাঠে আওয়ামী লীগ ছিল না এবং আওয়ামী লীগ ভোটারদের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সব মিলিয়ে যখন বোঝা যাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু জেনারেল ওয়াকার খান আবার পল্টি খেয়েছে। এই যে বারবার পল্টি খায়, এই যে লোভী, ক্ষমতা লোভী, নিজে শেখ হাসিনার আমলে 15 বছরের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী, তার মতো সুবিধা আর কোনো আর্মি অফিসার কোনোদিন পায়নি। 2024 সালের নির্বাচনকে বিতর্কিত বলা হয়, সেই নির্বাচনে সিজিএস হিসেবে জেনারেল ওয়াকার, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ তার 7 খুন মাপ, সে ফ্যাসিস্টের দোসর না। তো এখন এই জেনারেল ওয়াকার এখনো সেনা প্রধান আছে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে আলোচনা চলতেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভিন্ন মত রয়েছে। তারা মনে করে যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, যে বারবার ক্ষমতার লোভে নিজের স্বার্থের জন্য পল্টি খেতে পারে, সে বিএনপির মিত্র নাকি আসলে সব সুযোগ বুঝে বিএনপির বিরুদ্ধেও পল্টি খাবে। এই জন্য জেনারেল ওয়াকার খানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেবার ব্যাপারে আলোচনা চলছে। এবং এই যে সাম্প্রতিক যে রদবদলগুলো হলো,
এই রদবদলের মধ্য দিয়ে কিছু জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। জামাতপন্থী ফয়জুরকে সরিয়ে দেওয়া হলো, পাকিস্তানপন্থী কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হলো, সিজিএস হিসেবে আনা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুকে, কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে আনা হলো মাইনুর চেয়ে একটু সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে। এবং এই পদায়নগুলো খেয়াল করলে বোঝা যায় যে যে কোনো দিন ওয়াকারকে মানে বিদায় দেবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি ওয়াকার চলে যায় তাহলে তার রিপ্লেসমেন্ট কিন্তু করা হলো। আর যদি মনে করা হয় যে না, কয়েক মাস সময় নিয়ে ওয়াকারকে বিদায় জানানো হবে, সেই সেকেন্ড ব্যাকআপটাও কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। আর এখন সবাই তাকিয়ে আছে এই মীর জাফর বেঈমান সেনাপ্রধান ওয়াকার খানকে কখন তারেক রহমান সরিয়ে দেন। এটি যেমন তার সরকারের নিরাপত্তার জন্য প্রয়োজন, তেমনি দেশের জন্য প্রয়োজন। বন্ধু, আমরা যেটা তথ্য পাচ্ছি 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে এবং 133টা অধ্যাদেশ একটা 18 মাসে, এটা অস্বাভাবিক একটা বিষয়। এবং আমি 4-5 দিন আগে বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম যে 133টা অধ্যাদেশের মধ্যে 132টা অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে। এবং তারা আমরা মানে সংবিধানে আমরা যেটা দেখি যে আপনার একটা সংসদীয় পদ্ধতির যে সরকার প্রচলিত আমাদের দেশে, তখন আপনার অধিকাংশ সময় পার্লামেন্টের নানা সেশন থাকে, পার্লামেন্টের অনেক সময় সেশন থাকে না, এবং পার্লামেন্ট যখন আপনার তার সেশনে থাকে না তখন যদি জরুরি ভিত্তিতে কোনো আইন করা প্রয়োজন হয় তাহলে পরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই অধ্যাদেশ জারিরও কিন্তু কয়েকটা শর্ত আছে, যে আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে এমন কোনো আইন করতে পারবেন না যেটা সংসদ তার আইন তৈরির ক্ষমতা দিয়ে করতে পারে না। মানে সংসদ তার যে লেজিসলেটিভ পাওয়ার, সেটার অধীনে যে আইন করতে পারে না, আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু আপনি জারি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু করতে পারবেন না যেটা দিয়ে সংবিধান সংশোধন করা যায়, সংবিধান কোনোভাবে লঙ্ঘন হয়। তো আপনি দেখেন যে রেফারেন্ডামের যে মানে আপনার জুলাই সনদের যে আদেশ, মানে প্রথমত রাষ্ট্রপতি তো আদেশ জারি করতে পারেন না, অধ্যাদেশ পারেন, সুতরাং সেটা হয়েছিল আদেশ, সেটা একদম ইল্লিগাল এবং আনকনস্টিটিউশন। এবং আপনি অনেক অধ্যাদেশের মধ্য দিয়ে আমরা যে দায় মুক্তির বিষয়টা দেখেছি, সেটা কিন্তু অধ্যাদেশের মাধ্যমে কোনোভাবেই করা যায়। এবং এই যে আপনার ইউনূস সাহেবের যে অসাংবিধানিক অবৈধ যে সরকার, প্রথমত সরকারটা গঠিত হয়েছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে 5ই আগস্টের পরে কোনো প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, এখন দেশটা কে পরিচালনা করবে। এবং তখন কিন্তু বাংলাদেশের একদম নিরঙ্কুশ মানুষ তারা বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটির ওই আইনের ওই তত্ত্বের অধীনে এই সরকার গঠিত হোক। কিন্তু 3 থেকে 6 মাসের ভিতরে যা শুরু করলেন তারা, তাতে করে কিন্তু মানুষ খুব বিরক্ত হয়ে। আমার মনে হয় যে আমাদের ইচ্ছা তো আছেই, আমি যেটা চাই যে আপনার বিভিন্ন শ্রেণী পেশার যারা ভুক্তভোগী, কারণ আপনার গত 18 মাসে কিন্তু হাজার হাজার মানুষ নানাভাবে, কেউ মব সন্ত্রাসের শিকার হয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কারো চাকরি চলে গিয়েছে। এই যে আপনার মানে হাজার হাজার মানুষ যে ভিকটিম হয়েছে, এমনিতেই মামলা হবে। আর আমরা যদি মামলা করি তাহলে আমরা একটা গ্রুপ অফ প্রফেশনালস, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে আমরা কিন্তু মামলা করি। একটা আমি বললাম 133টা, দ্বিতীয়ত হচ্ছে 106 অনুচ্ছেদ। 106 অনুচ্ছেদে যে রেফারেন্সটা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, তার আইনে উপদেষ্টা বলেছিলেন যে এটা আপনার রাষ্ট্রপতির কাছ থেকে আনা হয়েছে এবং আপনার সুপ্রিম কোর্ট সেটা দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে সেনাবাহিনী কর্তৃক যে তালিকাটা প্রকাশিত, যে সেনানিবাসে কারা কারা ছিলেন, সেখানে আমরা দেখলাম যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আরেকজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এনায়েতুর রহিম, তারা সেনাবাহিনীতে ছিলেন। এবং সেই প্রশ্নটা উঠেছে 106-এর যে রেফারেন্সটা কে সই করবে, এবং সেই প্রশ্নটা উঠেছে খুব মানে প্রচন্ড ভাবে, শক্তিশালী ভাবে, এবং এই জালিয়াতিটা কে করেছে। এবং আপনি দেখেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের 5 জন বিচারপতিকে মব করে অপসারণ করা,
তারপরে আপনার 2024 সালের 16ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আপনার দলবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগ করতে হবে এবং তার পরের দিন আপনার 12 জন বিচারককে তাদের মানে তাদেরকে বলা হলো তাদেরকে আর কোনো বেঞ্চ দেওয়া হবে। অনেকগুলো বিষয় যে এখানে এসছে, আপনি মব ভায়োলেন্স, মানে মব যে ভায়োলেন্স হয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে আপনার রাজনৈতিক নেতা। আপনি যদি আপনার কেউ দুর্নীতি করে, যদি কেউ অন্যায় করে, যদি কেউ তার চাকরি বিধি লঙ্ঘন করে, তাহলে পরে আপনি সেই তার বিচার করেন। কিন্তু আপনি গড়পড়টা মানে 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ তাদেরকে আপনি বলে দিলেন এরা ছিল স্বৈরাচারের দোসর। এবং আপনি দেখেন যে 2024 সালের 16ই অক্টোবর, না 2025 সালের 10ই জুলাই আপনার 18 জন বিচারককে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এখন এই যে 18 জন বিচারক, মানে এরা বিসিএস পরীক্ষা দিয়ে বিচারক হয়েছেন। এখন আপনি একজন বিচারক, একজন পুলিশ কর্মকর্তা, একজন শিক্ষক, একজন সাংবাদিক, আপনি তো তাদেরকে যে স্বৈরাচারের দোসর ছিল কিংবা ওই দলের সমর্থক, এই ট্যাগ দিয়ে তো আপনি তাকে মানে পদচ্যুত করতে পারেন না। আপনার বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ কমিউনিস্ট পার্টির সমর্থক। আপনি তো অমুক দলের সমর্থক হওয়ার কারণে কাউকে তো আপনি ব্যবস্থা নিতে পারেন। আমরা কয়েকটা জায়গাতে মামলা করতে পারি আলাদা আলাদা। একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আরেকটা হচ্ছে যে আপনার যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, আরেকটা হচ্ছে যে আপনার যে এই আপনার যে সমস্ত চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সময়, যে সমস্ত চুক্তি হয়েছে ইউএস এর সাথে, সেগুলোকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা যেতে পারি। সরি টু সে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক। আমি এখানে শিক্ষার্থী ছিলাম সেই 1989-90 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে প্রথমে শিক্ষার্থী ছিলাম, তারপরে শিক্ষক। এবং সরি টু সে যে আমার নিজের ডিপার্টমেন্টের 4 জন উপদেষ্টা ছিলেন সেখানে। একজন হচ্ছেন রিজওয়ানা হাসান, আরেকজন আদিলুর রহমান খান শুভ্র, একজন আইন উপদেষ্টা ছিলেন, আরেকজন হচ্ছে হাসান আরিফ সাহেব, উনি মারা গিয়েছেন। তো আমার কাছে এখন খুবই মানে গ্লানি বোধ হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে যে আইনের লোকরা সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন। মানে যারা আইনের লোক তারা সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন, একই সাথে তারা সবচেয়ে বেশি মানে মব ভায়োলেন্স, মব জাস্টিস তাদের ইন্ধনে হয়েছে বলে আমরা অনেকগুলো জায়গায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই যে পাওয়ারফুল উপদেষ্টা যারা, তাদের ইন্ধনে বিভিন্ন জায়গাতে মব জাস্টিস হয়েছে। এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে মব জাস্টিসের মানে যে বিস্তৃতি, যে নৃশংসতা আমরা দেখলাম, সেটা কিন্তু একদম নজিরবিহীন। এবং আপনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সহ 5 জন যে বিচারপতি, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনের 12 জন বিচারপতি, মানে এদেরকে অপসারণ করা হয়েছে আপনার মব জাস্টিস দিয়ে। এবং আরো অনেক জায়গায় মব হয়েছে। এবং এই যে আপনার মানে এই যে খারাপ দৃষ্টান্তগুলো স্থাপিত করলো, তার পেছনে তো আমরা শুনতে পাচ্ছি আইনের লোকজন। জি, এরা মুনাফেক হইতেই হবে, কারণ এরা জানে যে এরা যদি জনগণের সামনে আসে এরা জুতা পেটা খাবে। তাই এরা অপেক্ষায় থাকে, এরা ওই রাতের আধারে লুকিয়ে থাকে, সুযোগ বুঝে এরা নিজেদের চেহারা প্রকাশ করে। খুব দেয়, এরা খুব দেয়। ওয়াজ করবে সারা জীবন, আওয়ামী লীগের নাম বলে ওয়াজ করবে, বিএনপির নাম বলে ওয়াজ করবে। তারপরে যখন ইলেকশন হবে তখন তারা জামাতের এমপি হবে। এদের এই মুনাফিকি চরিত্র থাকবে, এরা মুনাফেক। বাংলাদেশের মানুষের যতটুকু চেনা বাদ ছিল 2024-এর জুলাই সন্ত্রাসের পরে মানুষ তাদের চিনে ফেলেছে। সর্বশেষ ওই যে বললাম না, এদের উপরে আপনারা কেন মানেন না, এই যে অনেকে রাগ করে। আমি যখন বলেছি কোরআনে আরো 3টা সূরা নাজিল হয়, সেটা সূরা মগি, বগি আর ঠগি, মানে জামাতি কোরআনে আর কি, ইসলামের কোরআনে না, জামাতে ইসলামের কোরআনে 3টা সূরা নতুন নাজিল হয়েছে, সূরায়ে বগি, সূরায়ে মগি, সূরায়ে ঠগি। সেগুলো আয়াত থেকে তারা এগুলো বলে যে তারা নিজেরাই এখন খোদা হয়ে গেছে। আমার মুখে বা ছিনলিয়া, বিষয়টা এরকম। এখন আপনি যেটা বললেন, এখন সে যেভাবেই যাক, ওইভাবে গেলে তো সে কুফরি ইসলামের ভাষায়। আর যদি এইভাবে বলে থাকে তাহলে সে ফাঁসে গেছে। কারণ হলো এখন এইখানে যারা ইয়াবা খাবে, মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, মারামারি করবে, কাটাবাটি করবে, চাঁদাবাজি করবে, সব দায়ভার তার। আসলে কি জানেন, মানে যার যেটা মানে একজন এমপি কি ভাষায় কথা বলবে, একজন সাংসদ কিভাবে চলবে, একজন এরা তো হইলো সারা জীবন করে আসছে মোল্লাগিরি। এরা নিজেরই খোদা মনে করে ফেলতেছে এখন। এরা তো জানে না যে একজন সাংসদ হচ্ছে জনপ্রতিনিধি, কখনো খোদা হইতে পারবে না, এই সুযোগ নাই, এই বোধটাই তাদের নাই।
এরা তো এই জন্যই পাগল হয়ে গেছে এমপি হওয়ার জন্য, কিন্তু জানে না কয়দিন পরে যে কি দৌড়ানি খাবে এই কুষ্টিয়াতে। নিশ্চিত থাকেন এই কুষ্টিয়া থেকে একে পাবলিক দৌড়াবে, নিশ্চিত থাকেন এরা দৌড়াবে। খুব বেশি দিন নেই, এরা দৌড়াবে। এই সরকার যদি ক্ষমতায় বেশি দিন থাকে, এর মধ্যে কয়েকবার দৌড়ানি খাবে, একবার না। অলরেডি আমার ভাবির পোলারা খাওয়া শুরু করেছে। মাসুদের নাকের বদনা ছুটায় ফেলছে এবং আরো ছুটবে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এত তাড়াতাড়ি এরকম ঘটার তো কথা ছিল না। ২-৪ মাস যাওয়ার পরে এরকম হওয়ার কথা ছিল। এরা ১ সপ্তাহ না যাইতে দৌড়ানি খাওয়া শুরু করছে। এইরকম এমপি এরা, এত দাম এই এমপিদের, এতই গুরুত্ব, মানুষ এতই এদের গ্রহণ করেছে যে এদের ১ সপ্তাহ না যেতেই দৌড়ানি শুরু করে দিয়েছে। এবং এদের কপালে এটা আছে, খাবে, জামাতিরাও খাবে। আমি শুরুতেই বলেছিলাম যে জামাতের নেতা যারা এমপি হয়েছে এবং আমার ভাবির পোলা ৬ টা, এরা যে কতবার দৌড়ানি খাবে আর কতবার লাথি উষ্টা খাবে পাবলিকের, সেটা খুব এই কালাপাড়াও কয়েকদিন পরে খাবে। দেখবেন আমার ভাবির পোলা আরেকটা আছে না কালাপাড়া, কালাপাড়াও কয়েকদিন পরে মারি খাবে পাবলিকের হাতে, নিশ্চিত থাকেন। জি। চারদিকে যখন আওয়ামী লীগের একটা নতুন নতুন যশ যশ ব্যাপার, আওয়ামী লীগ একেবারে 18 মাসের পুরো ঝিম লাগা অবস্থা থেকে একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, সেই সময়ে মহিলা আওয়ামী লীগ তার উপর একটা ছোটখাটো গজব গেছে। তবে গজবের আড়ালে আবার একটু সাহসিকতার গল্প আছে। এখনো পরিবেশ পুরোপুরি অনুকূলে তা বলা যায় না। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে কিভাবে ডিল করছে। আমি গত কয়েকদিন ধরেই আপনাদেরকে আলোচনায় বলছি, বিএনপি খুব ধীর লয়ে, খুব ধীরে স্থিরে আওয়ামী লীগকে ডিল করবে। নাটাইটা, সুতাটা খুব আস্তে আস্তে ছাড়বে। আওয়ামী লীগের লোকজনের জামিন হচ্ছে ঠিক, জামিন হবেও। আমি যখন থেকে জামিন দেওয়া হবে তাকে তখনই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের লোকজনের জামিন দেওয়া শুরু হবে। সেটা আপনারা বাস্তব রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। তবে জামিন মানেই পূর্ণ মুক্তি না। আওয়ামী লীগের লোকজনও ফেসবুকে পোস্ট দিচ্ছে যে জেল থেকে বের হয়েছে কিন্তু মুক্ত দেশে না। সেটা কেমন, আরো বিস্তারিত সামনে আলোচনা করব। তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিই। বিএনপি আওয়ামী লীগকে ছাড়বে, জেল থেকে ছাড়বে। ইউনূসের মতন ওই অপশাসন, দুঃশাসন সব জেলে পচে মরুক, বিরোধী মত সব ধ্বংস হয়ে যাক, এই পথে বিএনপি যাবে না। কারণ বিএনপির শিক্ষা হয়েছে, বিএনপি জানে যে এইভাবে দমাতে গেলেই আরো তীব্র শক্তি নিয়ে একটা প্রতিপক্ষ শক্তি ফিরে আসে। ফলে ছাড়বে জেল থেকে। তো জেল থেকে মুক্তি পাও বাবু, মিছিল, মিটিং, সমাবেশ, রাজপথে আবার মুই কি হুনুরে দেখিয়ে দিব, নামিয়ে ফেলবো, গদি টান দিয়ে ধরবো, অথবা আমার নেত্রীকে দেখিয়ে দিব আমরা এখনো আছি, সেইটা বিএনপি হতে দিবে না। এরকমই মোটামুটি পলিসি। যদি বলেন যে হ্যাঁ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কি হবে, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি। বিএনপি তার নিজের ঘাড়ে পুরোপুরি বোঝাটা নিবে না। যে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ওই মন্ত্রিসভা মিটিং করে, প্রজ্ঞাপন বাতিল করে, সেই পথে বিএনপি যাবে না। বিএনপি খুব ধীরে স্থিরে সংসদে ডক্টর ইউনূসের যেই বিশ্রী রকম দুঃশাসনের যে প্রজ্ঞাপনগুলো আছে সেগুলো জাস্ট ওভারলুক করে যাবে। এবং সেই ওভারলুকের পাল্লা হিসেবে যদি আওয়ামী লীগের সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ, যার অধীনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ যদি না টিকে, এরকম একটা কালো আইন যদি না টিকে, বিএনপির ঘাড়ে দোষ আসবে না। সেই কালো আইন না টিকলে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেটাও টিকে না। সেই সিচুয়েশনে বিএনপি যে ধীর লয়ে আগাবে এবং আওয়ামী লীগকে ভিন্নভাবে ডিল করবে, তার একটা উদাহরণ আপনাদের সামনে দেই। ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 জন গ্রেফতার। ঘটনাটা কি? রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের 8 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 6:15টার দিকে ধানমন্ডির 3 নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ভোর সকালে মহিলা আওয়ামী লীগ সেখানে মিছিল করেছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 6:15টার দিকে মুজিব প্রেমিক বাংলার নারীরা ব্যানারে আওয়ামী লীগের 20-25 জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডির 3 নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অর্থাৎ আমি আপনাদেরকে যেটি বলছি যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি তার কাঁধে নতুন করে কোনো দায় নিবে না, বা বিশ্ববাসীর কাছে খারাপ বার্তা যায় যে বাংলাদেশে বিরোধী মত দল দমন হচ্ছে, এই রিস্কটা বিএনপি নিবে না।
কিন্তু একেবারে খাঁচা খুলে ছেড়ে দেওয়া, যা ইচ্ছা তাই করো, সেই ঝুঁকিটাও বিএনপি যে নিবে না, তারই হয়তো একটা